ঘাড়তেরা পেতনি, মিউট হয়ে আছিস কেন? সুরেলা গম্ভীর মুখে বসে রয়, কিছু বলার প্রয়োজন বোধ করে না। নরিস দীর্ঘশ্বাস ফেলে কাঁধ জড়িয়ে কাছে টেনে আনে সুরেলাকে। শক্ত বুকে মাথা কাছি চেপে কপালের এক কোণে ঠোঁট ছুঁয়ে ছোট্ট চুমু দেয়। সুরেলার নজর নেই, শান্ত সুবোধ বালিকার মতো আটকে থাকে কারোর বাহু বন্ধনে। গতরে তার এক ফোঁটা শক্তির অবশিষ্ট নেই, আর চলছে না ক্লান্ত তনুমন। কাঁদতে কাঁদতে চোখের পানিটাও মুখ ফিরিয়ে নিয়েছে, পেটের ভেতর চুচু করছে। মনের দুঃখ কি আর পেট বুঝবে? এমনিতেই ক্ষুধা সহ্য করতে পারে না সে। ইফতারে এক গ্লাস পানি ছাড়া পেটে কিছুই পড়েনি। সুরিলার ব্যক্তিগত বুকে গা ছেড়ে দুহাতে স্বামীর পেট চেপে ধরে চক্ষু বুজে নেয়। নাওরিজের দৃষ্টি আধারে হেডলাইটের আলোয় আলোকিত রাস্তায়, তবে বইয়ের ভাবভঙ্গি ঠিকই লক্ষ্য করছিল। সুলাকে পেট চেপে ধরতে দেখে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ডার্লিং, কি হয়েছে? পেট ব্যথা করছে নাকি? সুরেলা চোখ মেলে চোকাচোকি হয় নিমিষেই। নর্স ব্যাকুল নয়ন যুগন প্রতিবারই নাই থমকায়। এই কান্তিমান আঁখি যুগ্নে সে বারংবার ডুবে যায়, যেন আফিম ছেয়ে আছে চাহনিতে। সুরেলা নজর হটে, পেট আবারও গুড়মুড় শব্দ করে উঠল। নর্স সামনের রাস্তায় নজর ফেলে বলল, খাওনি নিশ্চয়ই, ক্ষুধা লেগেছে। না। অবশেষে জনাবার বলি ফুটল। নরিস ললাট কোণে আবারও শুকনো খড়খড়ে ঠোঁট ছুঁয়ে শুধালো। ক্ষুধা লাগেনি? সুরেলা শক্তপোক্ত বুকে নাক ঠেকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবারও অস্বীকার করে। নরিস ব্যঙ্গ সুরে প্রত্যুত্তর করল, ও আচ্ছা, পেটের ভেতর থেকে তাহলে আমার বাচ্চা কাচ্চাগুলো আব্বাজান বলে ডাকছে। আমি তো ভেবেছিলাম ক্ষুধায় অ্যাসিডিটি হলো নাকি। সুরেলা চকিত ভঙ্গিতে চোখ মেলে তাকালো, ঘাড় কাত করে ফেল ফেলিয়ে চাই গম্ভীর মুখপানে। কি বলো? আচানক কি হলো? সুরেলাকে অধরকণে হাসিরা ছুঁয়ে দিল। নরিস গাড়ি ঘুরিয়ে মোড়ে বাঁক নিল। হাসছো কেন? সুরেলার হাসি নিমিষে ফোটোয়া পরিবের মতো মলিন মুখ বানিয়ে নজর ঝুঁকায়। সুরেলা হাসলাম কখন? হাসোনি? আমি দেখলাম হেসেছো। না, হাসি নাই তো। আমার মুখটাই এমন। মুখ বাকি বলো। সাথে সাথে পেটটাও গুড়গুড় শব্দ করে উঠল। নরিস কাঁধ থেকে হাত নামিয়ে আঁচলের ফাঁকে হাত গলিয়ে দিল। অনুক্ত উদরে আঙ্গুল দাবিয়ে বলল, দেখো, বাচ্চাগুলো আমাকে আব্বাজান ডাকছে। সুরেলা জোর খাটিয়ে নিজেকে চাইনে। এসব কোনো কথা? ঠিকমতো রাগটা করতে দিবে না? হাসি পাই তার। পেটের ভেতর থেকে নাকি বাচ্চারা আব্বাজান ডাকছে। সুরেলা মুখ পাকিয়ে হাসি নিয়ে হাসে। নরিস কণ্ঠ খাদে নামি নিম্নস্বরে কিছু আওড়ায়। সুরেলা কান ঝাঁঝা করে ওঠে। অজান্তে মুখ ফসকে বেরিয়ে আসে, ছি। গম্ভীর নরিস। মাহবুব খান নিজ গম্ভীর খোলস ছেড়ে হুহা হাসিতে ফেটে পড়ল। তার হাসিতে সুরেলার লাজের সীমা তত্তরই বেড়ে যায়। বেলাজ লোক। নরিস হাসতে হাসতেই গাড়ির চেয়ারম্যান বাড়ির গেট পেরিয়ে বাড়ির আঙ্গিনায় নিয়ে যায়। জনে জনে সালাম ভেসে আসে। সুরেলার মাথায় ঘোমটা টেনে মুখ ঢেকে নিল। নরিস গাড়ি থামিয়ে নেমে আসে। দূরে পুকুর ঘাটে নরিসের সাঙ্গপাঙ্গরা বসে সিগারেট টানছিল। গাড়ি থেকে সিগারেট খেলে এক প্রকার ছুটে এগিয়ে আসে। নরিস গাড়ির চাবি জামালের হাতে ধরিয়ে দিয়ে বলল, মহিরকে আস্তানায় চাই, কচু কাটা কাটবো শুয়োরের বাচ্চাকে। কি করেছে মহির? প্রশ্ন করার অবকাশ পায় না কেউ। নরিস হুকুম তামিল করে ফেরোয়ারি। আমি সব শুনেছি। মাহিরকে কি করবেন? শৈলার কথায় ভাবন্ত দেখালো না নরিস। ভ্রুকুটিতে ভাঁজ ফেলে গাড়ির দরজা খুলে হাত বাড়িয়ে দেয়। বললেই তো সব শুনেছ, তাহলে ওই শুয়োরকে কি করব শোনোনি? শৈলা বাড়িয়ে দেওয়া হাতে হাত রেখে গাড়ি থেকে নামতে উদ্যত হয়েছিল। জনাবের জবাবে মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে গেল। রন্ধে রন্ধে কিঞ্চিত ভয়ে ছড়িয়ে পড়ে। অসাবধানবশত পা ফসকে পড়ে যেতে নিবে নরিস ধরে ফেলল। সুরেলা শুকনো ঢোক গিলে বলল, কি করেছে ওই মাহির? ডার্লিং, কি করেছে তা আমাকে জিজ্ঞাসা করছো? সুরেলা জমিনে পা রাখে, অবাক চোখে চায় লোকটার পানে। নরিস শান্ত চোখে তাকিয়ে থাকে জবাবের আশায়। সুরেলা ঘন ঘন পলক ফেলে। লোকটা কি কোনোভাবে জেনে গেছে? সে কি বলবে ভেবে পায় না। নরিস গম ঘুমে সুরে বলল, ওর জিহ্বার ধার কত আজ দেখব, আর আপনাকেও দেখে নিচ্ছি। কামরায় চলুন জনাবা।
সব জলের মতো পরিষ্কার। জনাব সব জানেন। থানা থেকে ফিরতি পথে মহিন নামক জানোয়ারের সাথে দেখা। জানোয়ার বিচ্ছিরি হেসে সিন ভাইকে নিয়ে জানোই তাই বলেছিল। নোংরা ইঙ্গিত দিচ্ছিল তাকে ও মাকে। প্রতিবাদ করে অশ্রাব্য গালিগালাজ সে মেজাজ খুঁয়ে পায়ের চটি জুতোই জানোয়ারের গাল লাল করেছে। চুপচাপ শুয়ে যাওয়ার মেয়ে শুয়েলাম মোটেও না কি হলো, চলুন। বলে কুনুই ধরে টেনে নিয়ে যায় নরিজ। শুয়েলা কর্কশ গলায় বলল। আমার কি দোষ এখানে? নরিজ ঠোঁট বাঁকিয়ে হাসল। আরে রাখছো কেন? আমার বউ, আমি দেখার অধিকার রাখি। পুরো 48 ঘন্টা পর বউকে পেয়েছি। কামরায় গিয়ে একটু ভালোভাবে দেখব না? দেখার সময় কিন্তু কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না ডার্লিং, আগেই সাবধান করে দিলাম। শুয়েলার কান দিয়ে ধোঁয়া বেরোয়। লুচ্চা লাট সাহেব, এর লুচ্চামি শেষ নেই। আল্লাহ করুক জনাবের সব লুচ্চামি সুর নামক বেচারির উপরেই আটকে থাকুক। শুকনো মুখে বসে সালেহুদ্দিন, পাশে রমজান মিয়ার উজ্জ্বল মুখোপরি। সামনে বসা মন্টু মিয়াকে বলল। মিয়া ভাই, কি চালটাই না দিলেন! একেই বলে অতি চালকের গলায় দড়ি, আর ঝিকে মেরে বউকে শাসন। রিজ নিশ্চয়ই এবার দমে যাবে। মন্টু মিয়া দাড়িবিহীন চোয়ালে হাত বুলিয়ে বলেন। রিজ এত সহজে দমবে না। আর আমার মনে হচ্ছে রিজ খুব শীঘ্রই সিনকে বের করে আনবে। তবে পরবর্তী চাল রেডি আছে রমজান, শুধু সময়ের অপেক্ষা। শুনলাম গয়না টাকা পয়সা হাতায় নিয়ে দামিনী পালাইছে, তোমার মায়েরারেও জখম করছে। রমজান মিয়ার পিতৃসুলভ অনুভূতি ঠাউর করা গেল না। মেয়েকে জখম করেছে, এতে আর এমন কি? কাল বাদে পরশু জখম বিলীন হবে, কিন্তু টাকা করি কত কষ্টের টাকাগুলো তার আলমারিও ফাঁকা করে নিয়েছি। তিনি ত্যক্ত গলায় বললেন। শপিল ভাই, দামনিরে এত তেলাই কেন বুঝি না বাপু। ওই চোদমানি গিরে পাইলে জন্মে শিক্ষা দিতাম। আমার লকারে হাত দেয় শালি। মন্টু মিয়া রমজান মিয়ার কাঁধে হাত রেখে সহানুভূতির সঙ্গে বললেন। আরে ওই 2-1 পয়সার জন্য শোক কিসের? ঈদে বড় ডিল আসছে, শুধু ছেলেপেলেগুলোর হদিশ পাই, তারপর কাম তামাম। তোমার মেয়ের খবর বলো, বেশি লাগছে? কি জানি, দেখি নাই। মাইয়া মানুষের প্যান প্যান ভালো লাগে না, মাথায় খুন চইরা যায়। মন্টু মিয়া পান মুখে পড়ে নিলেন। রমজানের মেয়ের প্রতি অনীহা অজানা নয়, তার একটু দুঃখবোধ হয়। আহারে, চান্দেল্লাহান মাইয়া দুইটা পাইছে রমজান, দেখলে 5 আত্মা 7। তিনি পান চিবোতে চিবোতে বললেন। কথা দিছিলা তোমার বড় মায়েরে আমার পোলার লগে দিবা, কিন্তু দিলা না। আমি বহুত কষ্ট পাইছিলাম রমজান। রমজান মিয়া খানিকটা বিরক্ত হয়। মিয়া ভাই, আমি তো রাজি ছিলাম। মাঝখানে থেকে রিজ বাম হাত ঢুকালো, তবু আমি চেষ্টা করছিলাম। বড় ভাই মানে নাই। মন্টু মিয়ার পানের পিক ফালাই ভুবন ভোলানো সহজ সরল হাসি দিয়েই বলল। আমার এক ভাস্তে আছে, ডিগ্রি পাস কইরা ওষুধ কোম্পানিতে ঢুকছে, লাখের মতো বেতন পাই। সেই দিন আইসা কইল হাতে ভালো মায়ে থাকলে খোঁজ খবর দিতে, বিয়ার বয়স হয়ে এসেছে। তখন তোমার কথা স্মরণে আসছিল, তোমার ছোট মায়েরা ভালোই। এখন তুমি কইলে কথা আগাবো। ভাসতে আমার কোটিতে একখান। ওষুধ কোম্পানি ঢুকেই লাখ টাকা বেতন, অবিশ্বাস্য। রমজান মিয়ার কথাই মন্টু মিয়া রহস্যময় হাসলেন। রমজান মিয়ার আকার ইঙ্গিত বুঝতে অসুবিধা হয় না, সে সাধুবাদ জানে, তবে রিজকে নিয়ে চিন্তিত সে। মন্টু মিয়া আরও টুকটাক আলাপ চালায়। তাদের আলাপচারিতায় নীরব দর্শক সালেহ উদ্দিন। তার চিন্তার শেষ নেই, কুলকুল করে ঘাম ছুটছে কপাল পেয়ে। তার চিন্তার কারণ স্নান। ছেলের জন্য চিন্তা হচ্ছে, তবে চিন্তা ধরন ভিন্ন। খিটখিটে মেজাজের ছেলে তার খেপে গেলে ভয়ানক জন্তুতে পরিণত হয়। তিনি সামনে হম্বিতম্বি দেখালেও ভেতর ভেতর একটু ডর নিয়ে ঘুরে ফিরেন। ছেলেকে নিয়ে ছক কষাকষির সময় তিনি সজমিনেই উপস্থিত ছিলেন। বাড়িঘর পুরনো ব্যাপারটা না জানলেও পরে মন্টু মিয়ার পকেটে মাল ধরিয়ে পানি ওর ব্যবস্থা করলে সব কিলেশ ভুলে যায়। তবে এখন কোথাও একটু ভয় লাগা কাজ করছে। এসব সিনের কানে গেলে তো সিন বাপকে বাপ মানবে না, হায়নার মতো হামলে পড়বে। তখন কি হবে? সালেহুদ্দিন ভাবনা ফেলে উঠে পা বাড়ে রমজান মিয়ার পায়ে পা মিলিয়ে। মন্টু মিয়া সেদিকে তাকিয়ে ধান্দার অঙ্ক কষে। তার ব্যবসায়ী চার উঠতি বয়সী ছেলেরা, তাদের ধান্দায় লাগলে খদ্দের বেশি পাওয়া যায়।
তার উপর দুটো পয়সা হাত খরচ দিলেই বিদায় করা সহজ, কিন্তু হুমন্তির রিচ জায়গা মতো ঢুকিয়ে দিল। এখন কি করা যায়? খাবার চালনা করে পেটে উপস্থিত জনাবের আন্ডা বাচ্চাগুলোকে শান্ত করে সুরেলা। খেতে খেতে একেবারে গলা অবধি উঠে এসেছে। একটু এদিক সেদিক হলেই উগড়ে দিবে, তাই ঝুঁকি না নিয়ে কামড়ে এসে চিটপটাং। বিক্ষিপ্ত মনটা একটু একটু করে স্বস্তি ফিরে পাচ্ছে। জনাব যখন বলেছে সিন ভাই কাল আসবে, তারপর থেকেই জানে প্রাণ ফিরতে শুরু করেছে। সিন ভাই এলে ছুঁয়ে দিবে, তবে পুরোপুরি স্বস্তি পাবে। তার এক চাওয়া তার ভাই সুস্থ সমেত বাড়ি ফিরে আসুক। ডার্লিং শুনে যা। বেলকনি থেকে ভরাট গলা ভেসে আসে। সুরেলাকে অলসতা জাপটে ধরে। উঠতে ইচ্ছে করে না, সে বালিশ টেনে চোখ বুজে নেয়, ঘুমের ভান করে থাকবে। নরিজ আবারও কয়েকবার ডেকে বিরক্ত হয়ে নিজেই কামড়ায় আসে। কখন থেকে ডাকছি কানে যাচ্ছে না? এই সুরের বাচ্চা, ঘুমিয়ে পড়লি নাকি? সুরেলা ভালোই ঘুমের অভিনয় করছিল, তবে ভুলবশত শেষ প্রশ্নের উত্তরে চোখ বুজে রাখলো, মৃদু মাথা নেড়ে সম্মতি দিল। নরিজের চওড়া কপালে সূক্ষ্মভাজ ধীমু পায়ে এগিয়ে আসে, বিছানায় উঠতে ব্যঙ্গাত্মক স্বরে প্রতি উত্তর করল। পৃথিবীর অষ্টম আশ্চর্য ঘটে গেল নওরিজ মাহবুব খানের ঘরে। এক ঘুমন্ত মানবী মাথা নেড়ে সম্মতি দিলেও সে ঘুমিয়ে পড়েছে। দাঁড়া, তোর ঘুম ছুটাচ্ছি। বলে সুরেলার হ্যাংলা শরীরের দুপাশে হাঁটুকড়ে পেটের উপরে কিঞ্চিত ভর দিয়ে বসে দুহাত বিছানায় চেপে ধরল। সুরেলার চোখ মিলে ক্ষণপল অবাক চিত্রে তাকিয়ে রয়। নিজ চড়ুই পাখির মতো দেহখানার উপর আস্ত হাতে শাওরিতে রুহু গলায় আটকে গেছে, তবুও বাচ্চার আশায় আহাজারিতে ফেটে পড়ে। না মইরা গেলাম, আলু ভর্তা বানাই দিল রে, ওঠেন কইতাছি। নরিজ ঝুঁকে আসে, গালে খোঁচা খোঁচা দাড়ি ঘষে দিয়ে বলল, তুই না ঘুমাচ্ছিলি? হ্যাঁ ঘুমাইতেছিলাম তো, আজ তো বন্য হাতি আইসা আক্রমণ করলে ঘুম ভাঙবো না? নাক মুখ কুচকে বলে সুরেলা। দাঁড়িয়ে খোঁচায় গাল চলছে। নরিজ অধর কোণে চুমু দিতে নিয়েও থেমে যায়। আগে বিরাস, তারপর চুমু। নিশ্চয়ই বিরাস করেনি। নরিজ গলার ভাঁজে মুখ নামিয়ে ঘ্রাণ নেয়। ঘামে উটকোর গন্ধে পেট গুড়গুড় করা শুরু করে দেয়। ভেতরে সূচিবায়ু লাফিয়ে লাফিয়ে বেরিয়ে আসে। মুখ তুলে থমথমে গলায় বলল, বন্য হাতি কাকে বললি? সুরেলা ডরায় না, দাঁতে দাঁত চিপে জবাব দেয়, আপনারে কইছি উঠেন। আল্লাহ আমি শেষ, নারী ভুড়ি সব বের হয়ে আসবে, নারী ভুড়ি সব বের হয়ে আসবে। নরিজ ফোঁস করে শ্বাস ফেলে বলল, আমি বন্য হাতি? তাহলে তুই কি? তুই হাতির ডার্লিং? সুরেলা বিরক্ত চোখে চাই। লোকটা কি তার সাথে ঝগড়া করতে চাইছে? সে কিছু পল চুপ থেকে শান্ত গলায় বলল, লাগতেছে আমার। কোথায় লাগছে? এখানে? বলে সুরেলার হাত ছেড়ে ইশারা কৃত্য স্থান ছুঁয়ে দেয়। সুরেলা মত প্রকাশের অবকাশ পায় না। নরিজ দুষ্টু স্বরে বলল, আমি মেসেজ করে দিচ্ছি, সব ব্যথা ছুপ মন্তর হয়ে যাবে। সুরেলা লজ্জে কুকড়ে যায়। মোসামুসি করতে করতে বলো, আপনি একটা জাতা, রিচ ভাই সরেন। তোর রিচ ভাইয়ের খ্যাপা পড়ি দিলি তো মুড নষ্ট করে। সুরেলা বলিষ্ঠ বাহু ঠেলে সরিয়ে দেয়, তাকায় না। ওই বেলাজ চোখও পানে। মিনমিনে গলায় বলল, মাথা ব্যথা করে, সরেন না। না মেনে থাকা যায়। নরিজ আলগোছে সরে আসে। সুরেলা ঝট করে উঠে বসে, আঁচল ঠিকঠাক করে। নরিজ ভুল কুচকে সুরেলার পিঠ পেছনে হাত দিয়ে বুকের উপরে ফেলে চাপটে নেয়। ঠিকঠাক করা আঁচল আবারও অযত্নে পড়ে যায়। কাছে এলেই সমস্ত ব্যথা শুরু হয়ে যায় তোর। রমজান মাসটা পেরোতে দে, একদম খেয়ে ফেলবো। সুরেলা চুপটি করে পড়ে থাকে ব্যক্তিগত বুকে। এখন ছোটাছুটি করলে তারই বিপদ। নরিজ আরেকটু মিশিয়ে নিল বুকটায়। ঘামের গন্ধে পেরেশান করলো, শুয়ে নিল। একটু শান্তি দরকার, যা মেয়েটার মাঝে লুকায়িত। মেয়েটা খুব কাছে থাকলে বুকটায় মিশে গেলে এক অন্যরকম শান্তি পায় তনুমন। সকল দুশ্চিন্তা, মন খারাপি, আকাশসম রাগ, হতাশা ফিকে হয়ে যায়। ভালো লাগার আবেশে তনুমন শীতল হয়ে আসে। চম্বুক ক্ষেত্রের মতো মেয়েটা কাছে টানে তাকে। নরিজ অনুভব করে তার ডার্লিংকে শক্ত করে বুকে চেপে ধরলে সে সারাটা জন্ম কাটিয়ে দিতে পারবে। সুরেলার গালটি টি শার্টের ফাঁক করে উকি দাও উন্মুক্ত বুকটাই চাপা পড়েছে। সুগন্ধির সাথে পুরুষালী কড়া ঘ্রাণ সুরেলার খুব ভালো লাগে। তার সাথে গলা শুকিয়ে কাঠ বানিয়ে দেয়। সে নীরবে পড়ে রয় বুকে।
চোখে ঘুমো ঘুমো আবির্ভাব ঘটে। চোখ বুজে আসতেই ভাইয়ের শুকনো মুখটা ভেসে আসে, ব্যাস ঘুম গায়েব। সে মলিন মুখে বলল, ভাইয়ার কথা মনে পড়ছে? কাল এসে যাবে সিন, ঘুমাও। আমার ঘুম ভেঙে গেলে ঘুমোতে পারবে না। সুরেলা বোঝে না কোহেলিকা, বোঝার চেষ্টা করে না, মলিন সুরে বললে, আব্বা বলল ওসি নাকি সিন ভাইরে মাইরা রক্ত বাইর কইরা দিছে, অনেক মারছে, তাই মেঝেতে অচৈতন্য হইয়া কইরা আছে। গলা ভেঙে আসে সুরেলা, চোখ ভিজে আসে আবারও, শুকনো ঢোক গিলে আবারও বলে, কিন্তু আপনি কইলেন ভাইয়ের গায়ে ফুলের টোকাও পড়ে নাই। তোমার কি মনে হয়? নরিজের শান্ত গলা। সুরেলা বুক থেকে মাথা তুলে চোখে চোখ রাখে, ছোট্ট করে বলল, কোনটা সত্যি আপনি যা বলছেন? নরিজ কপালে ঠোঁট চেপে বলে। কথা বলবে সিনের সাথে? সুরেলা বিস্ময়কর চোখে তাকিয়ে থাকে। নরিজ তার চাহনিকে পুরো আঙ্গুল দেখে কল করে 1 নম্বরে, রিসিভ হতে সময় নেয়। তবে কাঙ্ক্ষিত কণ্ঠস্বর ভেসে আসতে সুরেলা হু হু সুরে কান্নায় ভেঙে পড়ে। তার কান্নার আওয়াজ ফোনের ওপাশে ব্যক্তির কর্ণগহ্বরে পৌঁছাতে খেকিয়ে ওঠে। মারছি আমি যে মরা কান্না জুড়াই দিছস, সামনে থাকলে ছাপ্পড় দিয়া চাপার দাঁত খুলে নিতাম। চুপ। ভাইয়ের ধমকের সুরেলার কান্না থামার নামগন্ধ নেই। নরিজ মাথায় গাঁটটা মেরে হাসে, খিটখিটে সিনান খানিকটা নরম হয়ে আসে। হইছে, কান্না থামা, আমি মারি নাই তো। এই পাগল। সুরেলা ফুপিয়ে কান্না থামানোর চেষ্টা করে, আঁচলে গাল মুছে বন্ধ হয়ে আসা নাক মুছে। ব্যাস, নরিজ আর নেই। বিছানা ছেড়ে বেলকনিতে চলে যায়। ভাই বোন একটু মন খুলে কথা বলুক। কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ওই ওসি তোমারে মারে নাই তো? খাইছো কিছু? ঘুমাইবা কই? জালে তো বিছানা নাই, মশাও অনেক। কষ্ট হইতেছে ভাই? সিনান হাসি ক্ষীণ, কোনটা রেখে কোনটার জবাব দিবে সে। চিন্তা করিস না, আমি ভালো আছি। বাড়ির কি খবর? মা মনে হয় একলা আছে বাড়িতে। সুলা ডুবতে উঠে কিছু বলতে নিয়েও থেমে যায়। ওপাশ থেকে সিনানের গলা ভেসে আসে। আচ্ছা রাখছি, ওসি সাহেব দেখলে খ্যাক খ্যাক করবো না। হাবিলদার তারা দিতেছে, তুই কিন্তু সাবধানে থাকবি, চোখ কান খোলা রাখা চলবি। রিজ ভাইয়ের কথা মাইনা চলবি। ভালো থাকিস, আমি শীঘ্রই আসবো না। শৈলা কিছু বলতে নিবে, টুটটুট শব্দে সংযোগ বিচ্ছিন্ন হয়। শৈলা ফোন রেখে দিল। মনটা একটু হালকা হয়েছে, তবু কোথাও একটু খচখচ করছে। আল্লাহ, সিন ভাইয়ের সহায় হও। শৈলা দীর্ঘশ্বাস চেয়ে বিছানায় গা এলিয়ে দিবে, এমন মুহূর্তে কেউ এসে সামনে দাঁড়ালো। গম্ভীর থমথমে মুখ দেখে সুরেলা কপাল কুচকালো। এক বুড়ো উঁচিয়ে কি হয়েছে জানতে চাইলে বলিষ্ঠ হাত শূন্যে ভাসিয়ে নিল। সুরেলা ভরকালো বেশ, গলা জড়িয়ে আতঙ্কিত হয়ে বলল, কি হইছে? কই নিয়ে যাইতেছেন? নরিস ধূপধাপ পা ফেলে গোসলখানার দিকে ধাবিত হয়। গোসল করেছিলেন আজ? শৈলা নাকমুখ কুচকে নেয়। খুদকুই তার লাট শেপ কোথাকার, একে পচা পুকুরে চুবানি খাওয়ানো দরকার। সে অকপটে মিথ্যা বলল, হয় কইছি, অহন নামান, আমারে ঘুমে ধরছে। নরিস ভুল কুচকে যায়। আবার করবেন গোসল? গা হতে ঘামের দুর্গন্ধ আসছে। আই ক্যান টলারেট। অপমানিত বোধ করে সুরেলা, শান্ত মুখটা থমথমে হয়ে আসে। রোজকার মতো ঝগড়া করলো না, মেজাজ দেখালো না। নরিস চোখ যুগল আরো ছোট ছোট হয়ে আসে। স্নানঘরের জলে ভরা স্নানকূপে আলগোছে বসিয়ে দিল। সারাদিন ধকলের উপর গেছে, গোসল করলে ঘুম ভালো হবে। আমি জামা কাপড় এনে দিচ্ছি। বলে নরিস বেরিয়ে যায়। সুরেলার আগে দুঃখে থম মেরে বসে থাকলো। নরিস ফিরে এসে ব্রাশে পেস্ট লাগিয়ে সুরেলার হাতে ধরিয়ে বলে, আগে ব্রাশ করে নিন। সুরেলার বিরাস নেই। নরিস মুচকি এসে নিজ মুখ বিবরে বিরাস পুরে নিল। সুরেলার শানিত দৃষ্টি নিক্ষেপ করেই কানান্ত মুখ বানিয়ে দাঁত বিরাস করতে লাগে। নরিস ভুরু উঁচিয়ে কি বোঝালো। সুরেলা ওয়াক্ত শব্দে মুখের ফেনা ফেলে বলল, কাল ভুলে আপনার ব্রাশ দিয়ে দাঁত মাজছিলাম। নরিস বেসিনে কল ছেড়ে কুলকুচি করতে করতে বলে, ডার্লিং, ইউ থিঙ্ক আই অ্যাম এ ফুল? কাল তো আপনি ছিলেনই না বাড়িতে। সুরেলা নাকমুখ কুচকে নাই। লোকটা ভারী চালাক। সে আর কিছু বলে না, যে দেখে জনাবের কাণ্ড কারখানা। স্নানকূপে ডুবে মরতে ইচ্ছে যাকে এখন খুঁতখুঁতে লাট সাহেবের খপ্পরে পড়ল সে। নরিজ হাতের মুঠোয় পানি ভরে এনে সুরেলাকে কুলকুচি করে। গায়ে টি শার্ট খুলে কোমরে বেল্ট খুলতে উদ্যত হয়। সুরেলা চোখ কপালে ছিছি রবে বলে ওঠে, কি করতেছেন এসব? আল্লাহ পাক আপনার লাজ শরম না দিবার পারে আমারে কানায় কানায় দিছে।
আর আপনার লাজে রাঙা মুখ আমার বড্ড পছন্দ। বলে নরিজ মুচকি হাসল। সেও কার্যক্রম ব্যাহত রেখে শুলাকে চোখ টিপ দেয়। বাচ্চাদের মতো এক চোখের বদলে দু চোখের পাতায় বুঝে যায়। শুলার চোখ খিচে নেয় তৎক্ষণাৎ। কি নির্লজ্জ লোকরে বাবা, ছিচি। হঠাৎ গা শিউরে ওঠে সুরেলার। চাপা স্বরে চেঁচিয়ে উঠল। হায় মোরা আল্লাহ, এটা কি করতেছেন? ডার্লিং, একা গোসল করতে তো বোরিং লাগবে তোর, তাই সঙ্গ দিচ্ছি। কাম ক্লোজার সোনা। সুরেলার আসার অপেক্ষায় থাকে না নরিজ। কোমর চেপে কোলে বসে পেছন থেকে জড়িয়ে কাঁধে থুতনি রাখলো। সুরেলার চাপা স্বরে চেঁচায়। অসম্ভব, ভালো হইব না কিন্তু। একদম ঢং মারাবি না। আমাদের মধ্যে লজ্জার কিছু অবশিষ্ট আছে কি? আদর সোহাগ করলে তো চুপটি মেরে যাস, হুদাই শুরুতে কাহিনী করিস। কানের লতিতে আলতো দাঁত বসিয়ে বলে নরিজ। খোপার চুল খুলে দিতেই অবাধ্য কেশরাশি ঝর্ণার জলের মতো পতিত হয়। ভরা স্নানকূপের পানি কলকল ছলছল শব্দে বাইরে উপচে পড়ছে সুরেলার মোচড়ামুচিতে। নরিজ উন্মুক্ত উদরে 5 আঙ্গুল দাবিয়ে ফিসফিসিয়ে বলল। সাচ এ লাভলি রোমান্টিক মোমেন্ট। সামথিংস গনা হ্যাপেন ডার্লিং। সুরেলার কণ্ঠস্বর রোধ হয়ে আসে। বেয়া হাতের স্পর্শে বেকাবু কিশোরীর তনু মন চাইছে পানিতে ডুবে গায়েব হয়ে যেতে। বেলাজ লোক বুকটা ধকধক করে। ঠান্ডা পানিতেও উষ্ণ অনুভূতিতে গা পুড়ে যাচ্ছে। ব্যক্তিগত উন্মুক্ত বুকটা যেন আগুনের হলকা। সুরেলা খেয়াল করে আঁচল সরে যাচ্ছে, তবু আঁচল নয়, শাড়ির উচ্ছিষ্টাংশ গায়ে রইল না। সুরেলা লজ্জায় কুকড়ে যায়। 2 হাতে মুখ ঢেকে বিড়বিড় করে। লজ্জায় আমি মরেই যাব। কাম অন ডার্লিং, ইটস নট ফার্স্ট টাইম। তবু লজ্জা লাগলে আসুন, বুকে আসুন। আই উইল টেক ইউ ইন সিক্রেটলি, চেরিশিং এভরি ট্রেস অফ ইয়োর শাইনেস ইন দ্য ডেপথস অফ মাই হার্ট। নিগুড় ভরাট কণ্ঠে আহ্বান করে নরিজ। শোলা ঘাড় বাঁকিয়ে আঙ্গুলের ফাঁকে তাকায়। আমি অত ইংরেজি বুঝি না ভাই। বাংলায় না কইতে পারলে চুপ থাকেন। সব রোমাঞ্চকর অনুভূতি ফুস নরিজের চোখে মুখে বিরক্তি ভরে আসে। জোরপূর্বক শৈলাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। কৃষ্ণচূড়া ফুলে নেয় রক্তিম মুখোপায় হতে হাতের পর্দা সরিয়ে দিতে দিতে বলল। কাল সকাল থেকেই বই নিয়ে বসবি, পড়ালেখা করলে সব বুঝতে পারবি। ইহ, বিয়ের পর কোন পাগলে পড়ে? আমি পড়বো না। সুরেলার বিস্ময়কর কণ্ঠ। নরিজ মাথায় গাঁটটা মেরে বলল। রিজের বউ পাগলে পড়বে। পারতাম না পড়তে। নরিজ হাত সুরেলার মাথায় রেখে পানিতে চুবানি খাওয়ায়। আশঙ্কিক কাণ্ডে সুরেলা ভয়ে হাত পার ছুটতে লাগলো। নরিজ হেসে ছেড়ে দেয়। সুরেলা খুক খুক করে কাশতে কাশতে 2 হাতে নরিজের গলা টিপে ধরে। খুঁতখুঁতা লাট সাহেব, যদি দম আটকাইয়া পটল তুলতাম। নরিজ ভাবলেশীন স্নানকূপে গা এলিয়ে বসে। বাজ পাখি নাই ধারালো দৃষ্টি তার বোধহর ভেজা অঙ্গ প্রত্যঙ্গে খেলে বেড়াচ্ছে। আনন্দ অনুভূতি প্রকাশ করে বলে ওঠে। আহ, চোখের শান্তি। ডার্লিং, ইউ আর টু মাচ হট। সুরেলা শক্তি খাটিয়ে জনাবের গলা চেপে ধরেছিল, তবে জনাবকে শান্ত দেখে বুড়ো কুচকে যায়। খেয়াল করে তার চাহনি। ব্যাস, গোধূলি বেলায় কমলারাঙ্গা রোদ যেভাবে নীলাম্বরের পূর্বে কোণে অধিপত্য বিস্তার করে, সেভাবে লজ্জারা সুরেলার অঙ্গ প্রত্যঙ্গে দোলা দিল। যার দরুন লজ্জার আগমন তার গলা আঁকড়ে ধরে কাঁধে মুখ লুকিয়ে নেয়। নরিজ এক হাতে নিজের সাথে জাপটে ধরে হ্যাংলা পাতলা গরনে বুধুয়াকে, অপর হাতে ভেজা চুলগুলো একপাশে গুছিয়ে দেয়। বাঁধন শক্ত করে পায়ে পা সাপের মতো পেঁচিয়ে নিয়ে পড়ল। ডার্লিং, ফ্রম দ্য মোমেন্ট আই মেট ইউ, ইউ বিকেম মাই ফার্স্ট ফ্রেন্ড, ফর এভার ওয়ান। সুরেলার সম্পূর্ণটা না বুঝলেও কিছু কিছু বুঝতে পারে। চোখে চোখ রেখে শুধালো। বুঝলাম না। নরিজ সশব্দে চুম্বন বসেই কোমল ওষ্ঠপুটে। একবার, দুবার, বারবার পরপরই গভীর চুম্বনে লিপ্ত হয়ে হারিয়ে যায় ভালোবাসার বাঁধনে। গান ছমছমে অন্ধকার বিরাজমান, শিয়ালের হুক্কা হওয়া ধ্বনিতে পরিবেশ ভুতুরে। বাগানে লাগানো কামিন ফুলের মৃদুমন্দ ঘ্রাণ পথ ভুলে বাতাসের সহিত
আরিফা নাসারন্ধে বাড়ি খাচ্ছে। আরিফা ঘ্রাণ শুষে নেয়, কিন্তু সেই ফুলের ঘ্রাণ তার মনে আনন্দ দিতে অক্ষম। শুধু ফুলের ঘ্রাণই না, ওই দূরের আকাশে মেঘলা আকাশের চাঁদ ঝাড়ে জোনাকি টিমটিমে আলোক কোনোটাই না, তার মনে বিষণ্ণতার ফুল ফুটেছে। হঠাৎ অদ্ভুত শব্দ শোনা যায়। আরিফা অবিচল ভঙ্গিতে ঘাড় বাঁকিয়ে এক পল চাইল শুধু। আরে তুমি তো খুব সাহসী, একটু ভয় পেলে না? আমি হলে ভয় ছাদ থেকে লাফ দিতাম। তারপর বাক্য অসম্পূর্ণ রেখে আকাশের দিকে ইশারা করে রওশন। আরিফা মাথা ঘুরিয়ে পূর্বের ন্যায় বিষণ্ণ মুখে তাকিয়ে রয় আধার পানে। রওশন ভুরু কুচকাল। মেয়েটা তাকে পাত্তা দিল না। সে ছাদে একটু আধটু সিগারেট টানতে এসেছিল। এই নিশীতে কারোর অবস্থান বুঝতে পেরে সে হার্ট অ্যাটাক করতে করতে বেঁচেছে। ভীতু চিত্তে এগিয়ে এসে ঠাউর করলো যে এ রিফা। সে গলা পরিষ্কার করে বলল, এত রাতে একলা মেয়ে মানুষ ছাদে কি করছো? ভয় করছে না? একলা ঘরে একাকিত্বে ভয় লাগছিল, বিধায় খোলা আকাশের একাকিত্ব বাড়তে এসেছি। নিবেন 50 টাকা কেজি দরে? আরিফার আগামাতাহীন কথায় রওশন কিঞ্চিত ভরকালো। মাথা খারাপ হলো নাকি মেয়েটার? জিনে টেনে ধরেনি তো আবার? সে পকেট থেকে সিগারেট বের করে আগুন ধরে, রেলিংয়ের উপর উঠে বসে আরিফার উদ্দেশ্যে বলল, পাগল টাগল হয়ে গেছো নাকি? জিনে ধরেছে? আরিফা রওশনের পানে সরাসরি তাকায়। ভেজা গালে লেপ্টে থাকা আঁখি জল আড়ালে মুছে নিয়ে বলল, হ্যাঁ, জিনে ধরেছে। আপনাকে এই যে ধাক্কা দিয়ে ফেলে দিব। আরিফা সত্যি সত্যি ধাক্কা দিতে উদ্যত হয়। রওশন স্থবির হয়ে বসে রয়। মেয়েটা একটু আজীব আচরণ করছে না? সে রেলিং থেকে নেমে আসে, শান্ত গলায় বলল, রিফা, তোমার মন খারাপ? কোমল গলায় আরিফা চোখ ভরে যায়। মন খারাপ? তার তো ভাগ্যটাই খারাপ। সে কিছু বলল না। রওশন বুঝতে পারল, তবে কি সহানুভূতি দিবে বুঝে উঠতে পারল না। নিশ্চয় এই মেয়েকে সহানুভূতি দিলে সহানুভূতিটুকুও লজ্জা পাবে। সে ভিন্ন প্রসঙ্গ তুলল, ঈদের ছুটি শেষ হলেই তো কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু। কোথায় ভর্তি হবে ভেবেছ? ভর্তি? যেখানে জীবনটাই অনিশ্চিত সেখানে কলেজে ভর্তির ব্যাপারটা হাস্যকর শোনালো আরিফার কাছে। তবুও সে চাই পড়তে। রিজ ভাইয়া যা বলবেন। রওশনের ভালো লাগলো না উত্তরখানা। সবখানে কেন রিজ ভাইয়ের হস্তান্তর দেখা যাবে? সে কিছু বলবে, খেয়াল করে আরিফার নাক মুছে ওড়না গুজে রেখেছে। সিগারেটের গন্ধে নিশ্চয়ই। সে গম্ভীর মুখে বলল, ঘরে যাও রিফা, ঘুমিয়ে পড়ো গিয়ে। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। আরিফা অনিচ্ছা সত্ত্বেও পা বাড়ে। এক পুরুষের সাথে এত রাতে ছাদে দেখলে যে কেউ কথা শোনাতে ছাড় দেবে না। এমনিতে ভাবি আসার আগে কেমন ঠেসমূলক কথা শোনালেন। সে সিঁড়ির দরজার কাছে পৌঁছাতে রওশনের ফিরতি ডাক শোনা যায়। আরিফা এগিয়ে এসে বলল, কিছু বলবেন ভাইয়া? রওশন সিগারেট পায়ের তলায় পিষ্ট করে বলতে শুরু করলো, হয়তোবা শুনেছ, তবুও বলছি, সুরেলাকে খুব ভালোবাসতাম আমি। এখনও বাসি কিনা জানি না, তবে বাসতে চাই না। সে আমার বড় ভাইয়ের বউ, সম্মানীয় একজন। তাকে সম্মানের চোখে দেখা আমার কর্তব্য, তাই তাকে ভুলে যাওয়ার চেষ্টা করছি। জানি না সফল হব না কি না। প্রথম প্রেমের প্রথম নেশা তো। আরিফার কপালে ইয়া বড় প্রশ্নবোধক চিহ্ন ফুটে উঠল। সে প্রশ্ন করেই ফেল, এগুলো আমাকে বলছেন কেন? রওশন দীর্ঘশ্বাস ফেলে আশঙ্কিক আরিফার দিকে কয়েক কদম এগিয়ে আসে। আরিফা পিছু হটে বেশ, চোখে মুখে ভীতির অবকাশ। রওশন হাসল, কপালে পড়া চুলগুলো দুহাতে পেছনে ঠেলে দিয়ে বলল, তাকে ভুলতে হবে। আমার পাঞ্চে জীবনটাকে স্বাদের বাকরখানি বানাতে হবে। এর জন্য আমার একজোড়া ভরসার হাত চাই। তুমি কি তোমার ভরসার হাত আমার হাতে রাখবে? কথা দিচ্ছি, একবার ধরবো তো জান প্রাণ সবই দেব। তুমি আমি এক নতুন নীড় গড়ে তুলব, যেখানে শুধু আমরা থাকবো। রাখবে হাত? রওশন এক বুক আশা নিয়ে তাকিয়ে আরিফার পানে। গত কদিন সে অনেক ভেবেছে, সেসব থাকতো এক মেয়ের জন্য হতাশার চরম সীমান্তে পৌঁছেছিল। আর এই মেয়ে তো আরিফা ক্ষীণ শব্দে হাসল। সম্বলহীন মেয়েটা সম্পূর্ণ একা, কিভাবে কাটাবে বাকি দিনগুলো? শুরুতে সহানুভূতি কাজগুলো যখন রিজ ভাই জানালো সে রিফার সম্পূর্ণ দায়িত্ব নিজ কাঁধে নিবে, তারপর থেকে কিছু একটা হচ্ছে। রিজ ভাই কেন? রিজ ভাইকে দেখলেই
ছাই চাপা আগুনের মতো বুকটাই রাগের ফুলকি ঝিলিক দেয়। রিফার দায়িত্ব সে কেন নিবে? দুনিয়া লোকের অভাব পড়েছে, যে নিক, শুধু রিচ ভাই না নিক। এমন এক দ্বন্দ্বের আলোড়নে মস্তিষ্ক জ্যাম ধরেছে। সে চায় না রিফা রিচ ভাইয়ের দায়িত্বে হয়ে থাক। ব্যাস, হাবিজাবি সব চিন্তার মাঝে হৃদয় গহীনের এক কোণে এক প্রশ্ন উকি দিচ্ছ, একা মেয়েটার সাহারা কি হবে? অনেক ভেবে সে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল। ভেবেছিল মাকে বলে সব ব্যবস্থা করবে, কিন্তু এই ক্ষণে মনে হলো রিফার সাথে সরাসরি কথা বলা প্রয়োজন। রিফা ক্ষীণ স্বরে হাসল, লজ্জা অপমানে নুয়ে আসা থমথমে মুখে জবাব দিল, আমার মতো কপট লোভী ছ্যাঁচড়া চালচুলোহীন মেয়ের হাত আপনার হাতে মানাবে না ভাইয়া, অন্য হাত খুঁজে নিবেন।